আচ্ছা, গুড। 2 ঘন্টা সময় দিলে অনেক, অনেক ভালো। দেখতে পাচ্ছেন আমার ওখানে দেখা যাচ্ছে কি দেখেন তো? দেখা যাচ্ছে? সুন্দর দেখা যাচ্ছে? মাথা সহ পুরোটা? ধন্যবাদ। সবাই কি কার্ড পেয়েছেন? কার্ড পায়নি কে? এক্সট্রা আছে? আচ্ছা, আমি একটা চাই। কার্ড কারো এক্সট্রা আছে নাকি সবাই পেয়েছেন? কোনো এক্সট্রা নাই? ওকে, ডান। শুরু। এই জিনিসটা সবাই পেয়েছেন? কেউ কি পড়ে দেখেছেন? আচ্ছা, আপনারা এটা এটা একজন করে পড়ে একটু পাস করেন। হ্যাঁ, কি পড়বেন? প্রথম পৃষ্ঠাতে দেখেন লক্ষ্য আর উদ্দেশ্য আছে। প্রথম পৃষ্ঠা কোনটা? গুড, ওটা প্রথম পৃষ্ঠা। ছবির পরে প্রথম পৃষ্ঠাটা। হ্যাঁ, লক্ষ্য আর উদ্দেশ্য আছে। ঠিক আছে, পেয়েছেন? লক্ষ্য কয়টা? না না, এমনি বসে বলেন, লক্ষ্য কয়টা আর উদ্দেশ্য? গুড, ভালো করছেন, শাবাশ। আসসালামু আলাইকুম সকলকে। এই গ্রীষ্মের খরতাপে দাউকান্দি ব্রাঞ্চে এসে এতক্ষণ বসে থেকে অনেক উল্টাপাল্টা কথা শোনার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করতে একটু দেরি হয়ে গেল, এজন্য আমি আমার তরফ থেকে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের কাছ থেকে প্রায় ঘন্টাখানেক সময়ে চেষ্টা করব আশা শিক্ষা কর্মসূচির ইতিহাস বা আশার ইতিহাস, আশার প্রেক্ষাপট, আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে কিছু বলা, আশা শিক্ষা কর্মসূচি থেকে আপনাদের কিছু সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো বলা, প্লাস হচ্ছে সবশেষে আমাদের কিছু পরামর্শ নেওয়া, মানে আপনাদের প্রশ্ন ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের কাছে কিছু পরামর্শ নেয়। এই কয়েকটা ধাপ। প্রথম ধাপটা হচ্ছে আশা সম্পর্কে বলা এবং আশা শিক্ষা কর্মসূচির প্রেক্ষাপট আলোচনা করা। দ্বিতীয় ধাপ হচ্ছে আশা শিক্ষা কর্মসূচি থেকে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন, নীতিমালা সংক্রান্ত আলোচনা। সবশেষ ধাপ হচ্ছে আপনাদের কাছে পরামর্শ দেয় কীভাবে শিক্ষা কর্মসূচিতে শিক্ষা কার্যক্রম উন্নত করা যায় এবং আপনাদের কাছে কিছু প্রশ্ন শুনে উত্তর দেওয়া। সবার আগে আপনাদের আগ্রহ দেখতে পেয়েছি। আমি নিজেও জানুয়ারিতে আসছিলাম, সর্বপ্রথম ফিল্ড ভিজিট ছিল আমার দাউকান্দিতে জানুয়ারি মাসে, যখন আমি রাজশাহীতে। আর গতকালকে একটা কেন্দ্রে গেছিলাম, আপনার কেন্দ্রে। এছাড়াও বিভিন্ন সময়ে অগোছালোভাবে ফোনে কথা হয়ে বা আপনাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার মাধ্যমে আমি খোঁজ পেয়েছি। এসবের ভিত্তিতে আপনাদের উপরে আমার মিশ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, এগুলো নিয়ে পরে বলছি। আশা সম্পর্কে খুব দ্রুত বলে ফেলি। আশা কি জিনিস? খেতে হয়। আশায় এখানে বানান করা আছে, সরকার না, ইংরেজিতে অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট নামে, অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। খাতা কলম ইউজ করতে পারেন, উত্তরা ভালো, মানে শিখলে খারাপ হবে। দেখতে পেয়েছেন? এই জিনিসটার নামে 1978 সালে প্রথম প্রতিষ্ঠা হয় আশা। কত সালে? 1978 সালে। এর কাজ ছিল মূলত সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত জনগোষ্ঠীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা, বিশেষত বন্যা বা বিভিন্ন দুর্যোগে বলা যায় যে সহায়তা দেওয়ার জন্য সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালনা করা। সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? 1978 থেকে 1988 সাল এই সামাজিক উন্নয়ন কর্মসূচি করে গেছে আশা। কোন ধরনের ক্ষুদ্র ঋণ বা ঋণদান কর্মসূচির সাথে যুক্ত ছিল না। কত সাল পর্যন্ত? 1988 পর্যন্ত। 1988 সালের বন্যাতে কিছু কিছু এনজিও মানুষদের ঘর বাড়ি পুনরায় ভালো করে ঠিক করে দেওয়ার জন্য ঋণদান কর্মসূচি, একদম সুদমুক্ত ঋণদান কর্মসূচি চালু করে, যেটা মানুষকে পুনরায় তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে সহায়তা করে। এর ফলশ্রুতিতে তৎকালীন সময়ে 1988-89 সালের দিকে ঋণ দেওয়া, ক্ষুদ্র ঋণ সংক্রান্ত বিষয়ে প্রচুর পত্রিকায় লেখালেখি করা হয়। 1989-90 এর দিকে লেখালেখির ভিত্তিতে আমাদের প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরী স্যার নিজেও ক্ষুদ্র ঋণ কর্মসূচির ঘোর বিরোধী ছিলেন। উনি নিজে একটা পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন। ঠিক তার পরের দিনই ওই পত্রিকাতেই খুব সম্ভবত এনামুল হক স্যার আরেকটা ক্ষুদ্র ঋণ কর্মসূচির যৌক্তিকতা বিষয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন ওই পত্রিকাতে খুব সম্ভবত। এরকম মানে পত্রিকায় লেখালেখি হয় দুজনে। এটা দেখে এনামুল হক স্যারকে শফিক স্যার ডাকেন এবং দুইজন ক্লোজ ডোর আলোচনা হয়, মানে একই ঘরে দীর্ঘক্ষণ, প্রায় 2-3 ঘন্টা। উভয় যুক্তি তথ্য উপস্থাপন করার পরে
শফিকুল হক চৌধুরী স্যার এটা মেনে নেন এবং এটাতে সম্মত হন যে না ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রয়োজনীয়তা আছে। পরবর্তীতে ওনারা একসাথে মানে দুইজনই কোলাবোরেটিভলি 1990-91 সালের দিকে জুন মাসে আমাদের আশা শিক্ষা কর্মসূচি ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে। কত সালে? 1991 সালে। হ্যাঁ, তখন এই ঋণটা দেওয়া হতো মূলত নারীদের আত্মনির্ভর ও ক্ষমতায়নের লক্ষ্যে। ছিল নারীদের, এখনো পর্যন্ত ঋণ দানে দেখবেন বইয়ের নামে বেশি দেয় না ভাই, নারীদের আত্মনির্ভর ও ক্ষমতায়নের লক্ষ্যে। তখন কি শিক্ষা কর্মসূচি ছিল? তার আগে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি ছিল। উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সমাজ আগে নেওয়া এই জন্য যে আন্দোলন সেটাকে এএসএ আশা বলা হতো, কিন্তু এএসএ কে যখন পরবর্তীতে আশা নামে খুব বেশি প্রচারিত হইলো এবং আশার ভেতরে একটা আশার সঞ্চার হয়, মানে মানুষের মনে আশা বললে আশার একটা সঞ্চার হয়, তো সে তারপর থেকে মূলত হচ্ছে আশাটাই প্রচারিত হয়ে গেল। এখন অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা এএসএ এভাবে উচ্চারিত হয় না, আমরা আশাই বলি। আচ্ছা, 1991 সাল থেকে 2011 কত মনে রাখবেন সালগুলো, এই 2011 পর্যন্ত ঋণদান কর্মসূচিতে আসা খুব ব্যস্ত। 2007 সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় গোটা বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী এমএফএস মাইক্রো ক্রেডিট এমএফএস না মাইক্রো ক্রেডিট এমএফআই মাইক্রো ক্রেডিট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মাইক্রো ক্রেডিট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এমএফআই, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে যতগুলো এরকম ক্ষুদ্র ঋণ কর্মসূচি সংক্রান্ত সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, তার মধ্যে আশা 1 নম্বর স্থান লাভ করে ফোর্বসের তালিকায়। ফোর্বস একটা ম্যাগাজিন 2007 সালে। কত সালে? 2007 সালে। আচ্ছা, এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আশার মানে উত্থান হচ্ছে। 2006 সালে গোটা বাংলাদেশে 650টা ব্রাঞ্চ খোলে নতুন। কতটি? 650টা। এখন তো 10 বছর এতগুলো হয় না, হয় 2006 সালে বিশাল রেকর্ড 650টি ব্রাঞ্চ খোলা আসা খোলার কারণেই তো পরবর্তীতে 2007 সালে এটা পেয়ে গেল, উপাধিটা পেল সবচাইতে সক্ষম বা সবচাইতে 1 নম্বর আর কি এমএফআই মাইক্রো ক্রেডিট ফিনান্সিয়াল গেল। এখন কি হয়েছে, আশার একটা থিওরি হচ্ছে আশা নিজের অর্থে নিজে পরিচালিত হবে, অর্থাৎ নিজের যে ব্যয় সেই ব্যয়টা পরিচালনার জন্য নিজের যে আয় সেই আয় থেকে যে পুঁজি সেটা দিয়েই পুনরায় রিডিস্ট্রিবিউশন করে সেখান থেকে আবার এই করবে। এটা কি দেখা যাচ্ছে? বেশি বাঁকা গেছে, একটু সোজা করে দেন, ওটা একটু ঠেলে দেন ওই খাতাটা, আর ঠেলেন, আর একটু ঠেলে দেন, আর মানে আর একটু ভাগ করতে হবে মনে হয়, ভালো করে দেখতে। ওটা তো পড়ে যাবে, আপনার ওই খাতাটা ঠেলা দেন না। ওকে, ডান, ঠিক আছে ঠিক আছে। শোনেন, তাহলে যেটা বলছিলাম যে আশা মূলত সমাজ উন্নয়নমূলক কর্মসূচি হিসেবে চালু হওয়ার পর নিজের সক্ষমতা নিজের সক্ষমতা প্রমাণ করার পর যখন নিজের ব্যাপারে নিজের থিওরিটা নিজের তত্ত্বটা গোটা বিশ্বে প্রচার হয়ে গেল যে নিজের অর্থে নিজেই পরিচালিত, কারো অনুদানে পরিচালিত হচ্ছে না। 1991 সালে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার সময় প্রথম পিকেএসএফ পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন নামে একটা সরকারি সংস্থা আছে, সেখান থেকে ঋণ নিয়ে সব এনজিওরা ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে। প্রথমে আশাও নিয়েছিল, কিন্তু নিয়ে কিছুদিনের মানে 1 কি 2 বছরের মধ্যে সমস্ত যে ঋণটা নিয়েছিল সমস্ত ঋণ পরিশোধ করে ফেলে, যে পরবর্তী আর নেই। নিজের টাকা দিয়ে নিজে পরিচালিত হয়, অর্থাৎ স্ব অর্থায়নে পরিচালিত। আপনাদের এই কর্মসূচির প্রথম পৃষ্ঠায় দেখেন আশা শিক্ষা কর্মসূচি, একদম প্রথমে ছবি আছে যেটা একদম প্রথমে আশা শিক্ষা কর্মসূচি ব্র্যাকেটে কি লেখা আছে? নিজস্ব অর্থায়নে পরিচালিত, তাই না? যতগুলো বাংলাদেশে এনজিও আছে প্রায় বেশিরভাগ এনজিও যেগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করে মানসম্পন্ন যেগুলো, তারা ডোনেশন নেয়, দাতা গোষ্ঠীর কাছ থেকে টাকা নেয়। আর আশা শিক্ষা কর্মসূচি আশারই নিজস্ব অর্থায়নে পরিচালিত। এই অর্থটা কোথায়? মূলত আশার যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি থেকে লাভ হয়, লাভের একটা অংশ থেকে সমাজসেবামূলক কাজ পরিচালিত করে। সমাজসেবামূলক কাজ হচ্ছে আশার এই মাইক্রো ক্রেডিটের লাভ থেকে পরিচালিত কাজ, যার একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য। ঠিক আছে, শিক্ষা এবং স্বাস্থ্য। স্বাস্থ্যের মধ্যে অনেকগুলো ভাগ আছে। শিক্ষার মধ্যে আপাতত ভাগ প্রাথমিক, মাধ্যমিক।
এখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেতে পারিনি। আগে যখন আমরা প্রাথমিক পর্যন্ত ছিলাম, নাম ছিল আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। কি ছিল নাম? আশা শিক্ষা কর্মসূচি। 2011 সালে যখন চালু হয় তখন নাম ছিল পিইএসপি, মানে প্রাইমারি এডুকেশন স্ট্রেংথেনিং প্রোগ্রাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন লেখা পিএসপি, প্রাইমারি এডুকেশন স্ট্রেংথেনিং প্রোগ্রাম। বাংলা হচ্ছে কি প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, তাই না? এটা তো বানান পারেন না, কেটে পারেন না আপনি? প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচিটা লেখেন খাতে, আমি দেখবো বাংলায় লেখেন শেষের জন্য দ্রুত। দ্রুত শেষ করে লেখা আছে, একটু দেখুন না প্লিজ। শক্তিশালীকরণ কর্মসূচি, এখানে একটা করণ হতো। হ্যাঁ, শক্তিশালীকরণ, করণ বলতে ভুলে গেছিলাম না, বলে নিচ্ছি। শক্তিশালীকরণ কর্মসূচি, হ্যাঁ, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2019 সাল পর্যন্ত না 20 সাল পর্যন্ত বেশ ভালোভাবে চলছিল। আমাদের শিক্ষা কর্মসূচি প্রাথমিক স্তরেই সীমাবদ্ধ ছিল। আর আপনাদের এখানে কেউ কি 2011-র পরে অর্থাৎ 2015-র মধ্যে কেউ কি শিক্ষা সেবিকা হিসেবে ছিলেন? সবচেয়ে পুরনো সেবিকা কে? 2018-র আগে কে ছিল? 2020-এর আগে কে ছিল? আপনাদের 2022-এর আগে কেউ কি এখানে নিয়োগ পেয়েছেন শিক্ষা কর্মসূচিতে? 22 ছিলেন আপনি? আমি 20-এ ছিলেন। তাহলে আপনি সবচেয়ে পুরনো। আর কেউ আছেন 20-এর আগে জয়েন করেছেন শিক্ষা কর্মসূচিতে? আচ্ছা, ঠিক আছে। আমাদের 2011 সালে চালু হলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চালু হয়েছে। হ্যাঁ, 2020 সালে উনি ঢুকেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত 2020 সালে করোনার সময় বন্ধ হয়ে যায়। তার মানে উনি বেশি দিন কন্টিনিউ করতে পারেননি। পরবর্তীতে আবার করোনার পরে 2022 সালে চালু হয়। আপনাদের এখানে কি 22 সালে চালু হয়েছে? না, 22 সালে চালু হয়নি। 2023 সালের জানুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে। অতএব বোঝা যাচ্ছে আপনারা এই বিষয়ে আগে থেকে খুব বেশি জানেন না। আপনাদের নতুন বলা যায় 23 থেকেই। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা একটু হালকা করে বলে ফেলি, আপনাদের কাছে আমি শুনি, যেহেতু সময় নাই। লক্ষ্য হচ্ছে যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, তাই না? দুইটা কিওয়ার্ড, মানোন্নয়ন, শক্তিশালী করা। প্রাথমিক আর মাধ্যমিককে। আপনাদের মাধ্যমিক নাই, আপনাদের মাধ্যমিকের টেনশন নেই। 6 to 8 সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় আছে। বাংলাদেশে বর্তমানে 850টা ব্রাঞ্চে শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর কার্যক্রম চলমান, আর 200টি ব্রাঞ্চে শিশু থেকে পঞ্চম শ্রেণীর কার্যক্রম চলমান। এই 200টার মধ্যে আপনারা একটা, এটা বুঝতে পেরেছেন? আর 64 জেলায় 64টি হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে 6 to 8 অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান। সব আশা সবগুলোই মূলত যারা বিদ্যালয় গমন উপযোগী শিক্ষার্থী, বিদ্যালয় গমন করে বা ঝরে পড়ছে বা শিশু শ্রেণীতে আছে, বিদ্যালয় গমন করবে পরের বছরে, এরকম শিক্ষার্থীদেরকে শিখন সহায়তামূলক কর্মসূচি সরবরাহ করে আশা শিক্ষা কর্মসূচি। একসাথে অনেকগুলো কথা বলে ফেলে, না ধরতে পারলে একটু প্লিজ টাচ দিয়ে। হ্যাঁ, আমি খুব দ্রুত যাচ্ছি কারণ আমাকে আরেকটা ধরতে হবে। আচ্ছা, লক্ষ্য বলে ফেলেছি, উদ্দেশ্য 4টা। কয়টা? প্রথম নাম্বারটা কি? যে প্রাথমিক শিক্ষার্থীদেরকে প্রাথমিকের জন্য প্রস্তুত করা, তাই না? অর্থাৎ আমার এখানে কিছু শিক্ষার্থী থাকবে যারা শিশু শ্রেণী, ওরা যাতে প্রথম শ্রেণীতে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারে, এভাবে তাদেরকে তৈরি করে দেওয়া। 2 নাম্বার, ঝরে পড়া হ্রাস করা হয় নাকি? তাহলে প্রাথমিকে যারা পড়ছে, যে সমস্ত শিক্ষার্থী ঝরে পড়ছে, তাদের ঝরে পড়াটা হ্রাস করতে হবে। হ্রাস মানে কি? কমাতে হবে। ঝরে পড়ার কমাতে হলে আগে আমাকে ঝরে পড়ার কারণ জানতে হবে, তাই না? ঝরে পড়ার কারণ সাধারণত কি? ঝরে পড়ার কারণ সাধারণত দেখা যায় যে পড়াতে অমনোযোগী। গুড, আমার হাতে লেখা খুব খারাপ, দ্রুত লিখছি তো। পড়াতে অমনোযোগী, তারপরে কি? পড়ার আগ্রহ থাকলেও সহযোগিতা পায় না।
আমাদের শিক্ষা বিজ্ঞানে আদর্শ একটা প্রতিষ্ঠান বা বিদ্যালয় বা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এখন পর্যন্ত বের হয়েছে 1:30, মানে একজন শিক্ষক 30 জন শিক্ষার্থীকে পড়াবে। বাংলাদেশে এককালে, এখন না, এককালে বেশি দিন না, 2-4-5 বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রচুর ছিল, 180-200, মানে 100 প্লাস। কিন্তু দেখা যায় যে ওরকম করলে একটা শ্রেণীতে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, পাঠদানি করতে পারেন না একজন শিক্ষক। তারপরেও বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা ছিল বা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা বিজ্ঞানের ভাষাই হোক, বলা হচ্ছে যে একটা শিক্ষক 30 জন শিক্ষার্থীর জন্য মানসম্পন্নভাবে পড়াতে পারবে। আমাদের আশাতেও চেষ্টা করা হচ্ছে একজন সেবিকা 30 জন, ন্যূনতম পক্ষে 30 জন, ঊর্ধ্বতন পক্ষে 40 জনের বেশি হওয়া যায় শিক্ষার্থীদেরকে পাঠদান করাবে। সমস্যা হচ্ছে 3টা শ্রেণী একসাথে পড়াবে মাল্টি গ্রেডেড পদ্ধতিতে। কি পদ্ধতিতে? মাল্টি গ্রেডেড। 1 গ্রেড মানে একটা শ্রেণী, মাল্টি গ্রেড মানে 3টা শ্রেণী, ঠিক আছে? তাহলে 3টা শ্রেণীতে পড়বে মাল্টি গ্রেডেড, অর্থাৎ শিশু 1-2 এক ব্যাচ, 3-4-5 আরেক ব্যাচ। আপনার প্রশ্ন, অনেক জায়গায় অভিভাবকরা বলে আলাদা আলাদা করে 3-4-5 পড়ালে ভালো হয়। অনেক জায়গায় অনেক সেবিকা আমাদেরকে না বলে নিজেরা শিশুদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ায় ছুটি দিয়ে দেয়, 1কে 1.5 ঘন্টা 1 ঘন্টা পড়ায় ছুটি দিয়ে দেয়, তারপর 2কে 1 ঘন্টা পড়ায় ছুটি দিয়ে দেয়। আমি জানি, ঠিক আছে? তো এইরকম করা যাবে না। কারণ হচ্ছে আমাদের শিক্ষা কর্মসূচিতে মূলত এটা করার চেষ্টা করা হয়েছে আদর্শ মানটা ধরে রেখে 1:30 করা হয়েছে। আরেকটা বিষয়, আমরা যেহেতু একটা গ্রামে একটা এলাকায় করি, ওই এলাকায় একই শ্রেণীর 30 জন শিক্ষার্থী সবাই পাবে না। এটা একটা মূল চ্যালেঞ্জ, ঠিক আছে? এটা বিবেচনা করে যাতে আপনাদেরকেও শিক্ষার্থী দেওয়া সম্ভব হয়, সেই জন্য মূলত এটা করা হয়েছে। অথবা আপনারা চাইলেই, আমরাও বলে ফেললাম বা করে ফেললেন, এটা করা মুশকিল। হ্যাঁ, আমার কিছু জায়গায় শুধু শিশু শিক্ষার্থী আছে 20-25 জন। স্যার আমি দেখা যাচ্ছে না। এটা একটু সোজা করেন না একজন, এটা নড়ায় ফেলছে। হ্যাঁ এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওইটা ওই খাতাটা নড়াবেন না, বা খাতা নড়ালে একটু ইয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা শিক্ষার্থীর ব্যাপারটা বুঝলাম, আমাদের মূল ভাবটা বুঝলাম। আমাদের মূল ভাব, প্রাথমিকে যারা গমনোপযোগী শিক্ষার্থী তাদের শিক্ষা ব্যবস্থাকে, মানে তাদের পাঠটা ঝরে না পড়ে, সেই ঝরে পড়াটাকে রোধ করা, হ্রাস করা। তাহলে ঝরে পড়ার এই কারণ, অমনোযোগী, পড়ায় আগ্রহ থাকলেও কেন আসছে না, এগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের শিক্ষার্থীরা অমনোযোগী না হয়। পড়ায় আগ্রহ আছে কিন্তু আরেকটু পড়াতে পারলে ভালো হতো, ওই জায়গাটুকু যাতে আপনারা দিতে পারেন। গ্লাসে পানি ঢালার জন্য জায়গা আছে কিন্তু ফুটা নাই, আপনি পানি ঢাললে পানি থাকবে, এরকম গ্লাসে পানি ঢালতে হবে। আপনাদের পানি ঢালাটার কাজ। গ্লাসে ফুটা আছে, হ্যাঁ, তাহলেও যেমন পানি ঢাললে পানি থাকবে না, আবার গ্লাস ভরা আছে, পানি ঢাললে পানি থাকবে না, আবার গ্লাস ফাঁকা আছে, ফুটাও নাই, কিন্তু আপনি যে পানিটা ঢালছেন সেই পানিটা সুন্দরভাবে গ্লাসে পড়ছে না, বাহির দিয়ে পড়ে যাচ্ছে, তাহলে গ্লাসে পানি ভরবে। ব্যাপারটা আমি উদাহরণ দিয়ে বললাম, বাকিটুকু আপনারা বুঝে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার উদ্দেশ্য কি? পাঠায়ত্তে সহায়তা করা। বিদ্যালয়ের পাঠায়ত্তে সহায়তা। আমি খালি কিওয়ার্ড গুলো বলছি, মানে মূল কথাগুলো বলছি, পয়েন্টগুলো। হ্যাঁ, পুরো কথার মধ্যে পাঠ আয়ত্তে সহায়তা করা কথাটুকু খুব ইম্পর্টেন্ট। পাঠায়ত্তে বা সহায়তা করা মানে রিভিশন করে দেওয়া। আপনার শিক্ষার্থীদেরকে যারা বিদ্যালয়ে পড়ছে তাদেরকে বিদ্যালয়ে যে পড়াটা দিচ্ছে সেই পড়াটা যাতে এখানে এসে কমপ্লিট করতে পারে, তাই না? কারণ ওই পরিবারের অভিভাবকরা সন্তানদের অত দেখভাল করতে পারে না। আমাদের আশা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থী এরকমই, যাদের পিতা মাতা এত বেশি সচেতন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ওইরকম অভিভাবকের সন্তানকে আমরা পড়াচ্ছি যারা খোঁজ নিতে পারছেন না। আপনারা জানেন শহরে কিন্তু আমাদের এরকম কর্মসূচি নাই, দূরে দূরে। কারণ কি? আমরা টার্গেটই করেছি এরকম পিছিয়ে পড়া। অভিভাবকরা যে খুব সচেতন হবে, আমি কালকেও অভিযোগ শুনে আসলাম যে অভিভাবকরা অসচেতন। আসলে আমার শিক্ষা কর্মসূচি তো সাজানো হয়েছে অসচেতন অভিভাবকদেরকে নিয়ে। তা আমাকে চ্যালেঞ্জটা মাথায় কাজ করতে হবে। হ্যাঁ, আমাকে শিক্ষার্থী 30 জন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন ওই পাঠ আয়ত্তে সহায়তা করতে হবে যাতে করে আমি ওই জায়গা থেকে ওই শিক্ষার্থীকে বুঝাইতে পারি। আর তারপরে অভিভাবকদেরকে সচেতন করা বা একটু নির্দেশনা দেওয়া, এর জন্য অভিভাবক সভার আয়োজন করা। আমি অভিভাবক সভাতে অভিভাবকদেরকে বেশি কিছু অনেক কথা বুঝাই, কিন্তু শেষে ওনাদেরকে বলি যে আপনারা সবাই পড়া ধরতে পারবেন এমনটা না, কিন্তু এতটুকু তো পারবেন, দেওয়া তুই গেছিলি কিনা, বা ম্যাডামকে মাঝে সাথে তো একটু জিজ্ঞাসা করতে পারেন, আপনার পাড়ারই তো ম্যাডাম, সে কর্মসূচি কিন্তু নিজ এলাকাতেই করে, জিজ্ঞাসা করতে পারেন আমার ছেলে অমুক দিন গেছিল কিনা। আর ম্যাডামও তো মাঝে মাঝে আপনার বাসায় যায়, গেলে একটু তথ্য দেবেন, মানে বলবে যে গেছিল। আর লাস্টে একটা মিনতি
যে কাজে যদি পাঠানো, ধরেন ধান তোলার সময় আলু তোলার সময় কাজে পাঠাচ্ছেন, তাহলে আমাদের সময়ের আগে পরে পাঠাবেন, 2-2.5 ঘন্টাই তো। আর যদি এতই অপ্রয়োজন মনে করেন তাহলে দরকার নেই। গ্লাসে পানি ফুল হয়ে গেলে পানি খুলতে পারবেন না, গ্লাসে ফুল থাকলে পানি থাকবে না। ক্লিয়ার? 4 নাম্বার উদ্দেশ্য, শিক্ষার সুযোগ সৃষ্টি ও সকলের জন্য তা উন্মুক্ত করা। অর্থাৎ আমরা এই সুযোগটা, যেমন আমাদের আপনার প্রেসিডেন্ট মহোদয় আরিফুল হক চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট স্যারের নাম কি? আরিফুল হক চৌধুরী স্যারের সাথে আমাদের দেখা হয়েছে জানুয়ারি মাসে। উনি 6 to 8 নিয়ে কথা বলেছিলেন, এগুলো নিয়ে কথাই বলেন না। উনি বলেছিলেন যে 1 থেকে 10 রোল পর্যন্ত আমাদের টার্গেট না, এরপরে শিক্ষার্থী 1 থেকে 10 রোল তো নিজেরা এক হয়ে যায়। তাদেরকে কোচিং, টিউশন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুলের বৃত্তি সব আছে, কিন্তু আমাদের মূলত টার্গেট হওয়া উচিত যারা এরপরে মধ্য নিম্ন স্তরের ক্যাটাগরির শিক্ষার্থীরা, তাদেরকে যাতে আমরা কোনো সহযোগিতা দিতে পারি। আমরা হয়তো এখন শুধুমাত্র টিচিং দিয়ে সহযোগিতা করছি, কোনো একটা সময় হয়তো আলাদা কোনো শিক্ষাক্রম দেওয়া হতে পারে, এবং এটা নিয়ে আমাদেরকে ভাবতে বলেছেন উনি। হয়তো আমরা অদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব কোনো শিক্ষাক্রম পাবো। লক্ষ্য রাখবেন, আমরা এখনো পর্যন্ত একটা সহায়ক কর্মসূচি পরিচালনা করছি, আমাদের নিজস্ব কোনো পাঠ্যপুস্তক নাই, আমাদের নিজস্ব কোনো শিক্ষাক্রম নাই, আমাদের নিজস্ব কোনো পরীক্ষা পদ্ধতি নাই। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আমরা সহায়ক কর্মসূচি চালনা করছি, ওয়ান টাইপ অফ টিউশন, উপানুষ্ঠানিক একটা শিক্ষা দিচ্ছি। ঠিক আছে? গ্লাসে পানি ঢালতে হবে, আমরা মধুর গ্লাসে পানি ঢালছি না। মানে এই আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে এমন, আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে স্কুলে বলা হয়েছে শিশু থেকে 5ম শ্রেণী পড়া হবে, এই সাবজেক্ট, এই দিন আসতে হবে, এইটার সময় আসতে হবে, এই করলে পাস হবে, এই বয়সের মধ্যে আসতে হবে, তাছাড়া হবে না। আর আমাদের এটা উপানুষ্ঠানিক শিক্ষা, মানে আসতে হবে, কিন্তু তুমি স্কুলে ভর্তি হতেই হবে এমনটাও শর্ত না, তোমার বাবা মা জীবিত থাকতেই হবে, এত টাকা দিতেই হবে, এনআইডি থাকতেই হবে, জন্ম নিবন্ধন থাকতেই হবে, এমনটা শর্ত না, কিন্তু প্রাথমিকে আছে। এই জন্য একটু ফ্লেক্সিবল। তবে বাবা আমার এখানে আসলে সময় মতো আসতে হবে, ঠিক আছে, তোমার বইটা নিয়ে আসতে হবে, কিছুটা নিয়ে আসতে হবে। এটাকে বলে উপানুষ্ঠানিক শিক্ষা। শিক্ষা 3 ধরনের। কয় ধরনের? এর আগে কেউ শুনেছেন এই কথা? অনেকেই শুনেছেন। কয়টা? আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, আর একটা কি অনানুষ্ঠানিক। কি আর একটা? হ্যাঁ, এত বেশি ব্যাখ্যা করছি না। অনানুষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে যেটা এমনিতেই শিখেন, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, আর একটা হচ্ছে উপানুষ্ঠানিক। আমাদের শিক্ষা কর্মসূচিটা হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মূলত গুণগত শিক্ষার মান সবার জন্য উন্মুক্ত করতে আমরা চাচ্ছি। ঠিক আছে? আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপানুষ্ঠানিক। আমাদের এটা হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, নন ফর্মাল এডুকেশন। আমি মাস্টার্সে আমার মানে স্নাতকোত্তর ছিল উপানুষ্ঠানিক অব্যাহত শিক্ষা বিভাগে, আমার শিক্ষা বিভাগে পড়াশোনা। আচ্ছা, যাই হোক, তাহলে এই 3টা আমরা শিক্ষার ধরন করছি, এবং এই উপানুষ্ঠানিক শিক্ষা আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে মূলত গুণগত শিক্ষা সকলের জন্য উন্মুক্ত করতে চাচ্ছি। আমাদের কর্মসূচি সম্পর্কে, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি। কার হয়নি তাই বলে? সবার হয়েছে? সবার ধারণা স্পষ্ট? সবাই বুঝতে পেরেছেন? আপনি একটু দাঁড়ান। আমাদের 2 নাম্বার লক্ষ্য, সরি 2 নাম্বার উদ্দেশ্য দেন কি? 2 নাম্বার ঝরে পড়া হ্রাস করা। হ্যাঁ, হ্রাস করা। কিভাবে করবেন আপনি? ঝরে পড়া হ্রাস করা মানে যাদের অভিভাবকেরা সচেতন না, কিংবা মানে ওই বাচ্চাদেরকে মানে আমাদের এখানে পড়ার জন্য উদ্বুদ্ধ করবো, অভিভাবকদেরকে বলবো যে এখানে পাঠান আপনার বাচ্চা, মানে অত অতিরিক্ত টাকা দিয়ে হয়তো প্রাইভেটও রাখতে পারে না, সে বাচ্চাগুলোকে নিয়ে আসে আমাদের এখানে পড়াবো, যাতে ঝরে না পড়ে ওরা, মানে পড়াশোনা থেকে যাতে ঝরে না পড়ে। খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপা একটু দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান। আপনি এই পয়েন্টেই বলেন কিভাবে ঝরে পড়া হ্রাস করবেন বা কেন ঝরে পড়ে? ঝরে পড়া বলতে মানে এমন এক সময় থাকে তারা টাইম মতো আসে না, বাবা মা দিয়ে পাঠায় না, বাচ্চা আসতে থাকে কিন্তু বাবা মা ঠিক মতো দিয়ে পাঠায় না, যদিও আসে অন্য জায়গায় চলে যায়। ওরকম ভাবে করলে বা তার বাসায় যাব, বাসায় গিয়ে বাবা মাকে বলবো যে আপনার ছেলেকে কিছু মানে হয়তো 1 দিন 2 দিন রেখে আসবেন, তারপরে আবার যেটা আমাকে একটু খোঁজ নেবেন, না আসলে এরকম ভাবে তো আসতে বলি। কেন ঝরে পড়তে পারে? ঝরে পড়তে পারে কিভাবে? আপনাদের মাসিক রিপোর্টে একটা কলাম আছে, ঝরে কি চলতি মাসে ঝরে পড়া শিক্ষার্থী। এর মানে কি? পড়ে না সে ঝরে
আপনারাও মানে আপনার সরি আমি আবার আঞ্চলিক চলে যাচ্ছি। আমরা নিজেরাই বলছি ঝরে পড়া হ্রাস করতে চাই, আবার আমাদেরও ঝরে পড়ে। আসলে পড়ে, আমাদেরও পড়ে। ঝরে পড়া হচ্ছে যে শিক্ষার্থীরা আগের মাসে ছিল বর্তমান মাসে নাই। সোজা কথা, আমের গুটি ধরেছিল বসে, কিন্তু গুটিটা পুরোপুরি আম হয়নি। সার বিষের অভাবেই হোক, পানির অভাবেই হোক, ঝরে গেছে। তো আগেকার টিচাররা বলতো যে আম গাছের সব মুকুলে কি আম ধরে, কিছু শিক্ষার্থী তো ঝরেই যাবে। যাই হোক, এখন শিক্ষার্থী অনেক কম, মুকুল ধরছেই কম করে। তো তারপরেও যদি ঝরে যায়, এই জন্য খুব কষ্ট হয়। ফলশ্রুতিতে এইরকম এনজিওরা চেষ্টা করছে যে ঝরে পড়া একদমই যাতে কমানো যায়, হ্রাস করা, বন্ধ করা যাবে না, কিছু না কিছু ঝরবেই। তো আমাদের এই যে ঝরে পড়ার কারণ, খারাপ লাগে, বিদ্যালয়ে পড়া পারে না, তারপরে দু একদিন গিয়ে বিদ্যালয়ে আর যায় না, এই জন্য মূলত আমরা তাদের পিছনে লেগে থেকে আমরা তাদের এলাকায় থেকে এই কর্মসূচিটা চালাচ্ছি। বিদ্যালয় একটু দূরে হয়, এত কাছে হয় না। বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকদিন বাসায় যেতে পারে না। আমার শিক্ষার্থী মাত্র 30 জন। আমার টার্গেট থাকে আমি এক সপ্তাহে না হলে তো একদিন যাইতে পারবো, যদি না আসে এরকম। সবাই তো না আসবে এরকম না, যদি না আসে তাহলে। তাছাড়া আমার কেন্দ্রীয় কমিটি আছে, আমার সুপারভাইজার আছে। বিদ্যালয়ের কেউ এরকম থাকে না, আমার সুপারভাইজারকে আমি পাঠাতে পারবো আমাদের বাসায়। আমার ম্যানেজার ভাইও আসে, আমার শিক্ষা অফিসারও মাঝে মাঝে আসে। তো এইরকম মানুষজন আসে, তাদের মাধ্যমে আমি অভিভাবকদের বাসায় যেতে পারছি, খেলতে পারছি। এবং আমার পাড়ারই যেহেতু শিক্ষার্থী, সে কেন্দ্রে যাব বলে আংটা খেলে বেড়াচ্ছে বা নাকি ওই যে মার্বেল খেলে বেড়াচ্ছে, এটা করলে কিন্তু আপনার চোখে ধরা পড়বে। কারণ আপনার কিন্তু অনেকগুলো এজেন্ট আছে, গোয়েন্দা বাহিনী আছে। আপনার শিক্ষার্থীরাই কিন্তু আপনার এজেন্ট, বুঝছেন? একজনকে তাহলে এটা কমাতে পারবেন। ক্লিয়ার? বড় করলে বড় হবে। শেষ। আমাদের শিক্ষা কর্মসূচি থেকে সুবিধা অসুবিধা দ্বিতীয় পয়েন্টে ঢুকে যায়। আমাদের শিক্ষা কর্মসূচির কি কি সুযোগ সুবিধা উপলব্ধ ওখানে দেওয়া আছে প্রায় অনেক কিছু। আর তারপরে আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা অল্প কিছু জিনিস দিই। চার্ট, হাজিরা খাতা, খুব নামকা অবস্থায় সম্মানী, মানে নামকা অবস্থায় বলা যায়, এটা সম্মানী বললে অনেক ক্ষেত্রে বাদে। আপনাদের তাও কোনো রকম 4.5 ঘন্টা পড়িয়ে একরকম, যারা 2 ঘন্টা শিশু থেকে দিতেও পড়ায় তাদেরকে মাত্র 1035 টাকা দেয়, যাতায়াত দরে দেয় কিনা 100 টাকা। মানে এটা খুবই বিব্রতকর আমাদের জন্য। অনেক জায়গায় সেবিকারা আমাদেরকে খুব আক্রমণাত্মক সুরেই কথা বলে। এটা আমরা খুবই ন্যূনতম একটা সম্মানী দেই। বাচ্চাদের কাছ থেকে 30 টাকা করে পাওয়া যায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য 50 টাকা করে পাওয়া যায়। আলটিমেটলি এই সম্মানী দিয়ে খুব মানসম্পন্নভাবে চলা সম্ভব না। তবে একজন সেবিকা হয়তো যারা খুবই নিডি, তারা এটা দিয়ে সহযোগিতা পেতে পারে। আর এই সহযোগিতাটা দেয়, আর একটা সহযোগিতা দেয় হচ্ছে প্রশিক্ষণ। আপনারা চিন্তা করেন, এসএসসি এইচএসসি পাস দিয়ে আপনাদেরকে এরকম কেন্দ্র দেওয়া হচ্ছে, প্লাস আপনাদের প্রশিক্ষণ দিচ্ছেন যারা প্রাইমারি স্কুলের টিচারদেরকে প্রশিক্ষণ দেয়। এরকম ট্রেনাররা এসে আপনাদেরকে 3-4 মাস পর ট্রেনিং দিচ্ছে। এটা কিন্তু বেশ পাওয়া। আমার মতো ফেরদাউস মনে করেন কোথাও ট্রেনিং দেয়নি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে। হয়তো আল্লাহ চাইলে একদিন ভালো ট্রেনার হয়েও যেতে পারি, কিন্তু সেদিন বললেন যে আমরাও কিন্তু তার কাছে ট্রেনিং দিচ্ছি। এটা কিন্তু আশা ছাড়া অন্য জায়গায় কম। অন্য জায়গায় ব্রেক আছে, ব্রেকেরও ট্রেনার আছে, সব কিছু দেয়, কিন্তু ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তো ওনারা। আমাদের কর্মসূচি যারা দীর্ঘসূত্রে চলে, এই স্টাইলে একটু সাজানো হয়েছে, সরকারের পলিসিকেই শক্তিশালী করছে। ঠিক আছে, সরকারের পড়াকে আয়ত্ত করিয়ে দিচ্ছে। আমরা নতুন কোনো দিচ্ছি না। নতুন দিতে গেলে একটু ক্লাসে চলে যাই, তখন আবার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রাইমারি স্কুল আরও শত্রু হয়ে যায়। এখনই প্রাইমারি টিচার যারা প্রাইভেট পড়ায় তারা শত্রু দাবি করে যে আমাদের প্রাইভেটের ধান্দা খেয়ে দিল। অনেকে স্যারদের কাছে পড়ে, এগুলো চ্যালেঞ্জ, এগুলো চ্যালেঞ্জ। অসুবিধার মধ্যে এগুলো একটা। আর একটা সুবিধা হচ্ছে যে আপনাদের এখানে নিজেরা একদিন এসে, মাসে একদিন এসে একটা কমিউনিটির সাথে পরিচিত হতে পারছেন, সবার সাথে। আপনাদের সমাজে একটা বলা যায় প্রভাবের মতো হচ্ছে, কারণ গণ্যমান্য মানুষের সাথে দেখা হচ্ছে। এই জিনিসটা হয়তো এই এলাকায় থেকে আসা ছাড়া অন্য মাধ্যমে হতো না। এই সুবিধা অল্প অল্প সুবিধা, বলার মতো না, অল্প অল্প সুবিধা। আর আমার তরফ থেকে আপনাদেরকে যে একটা নির্দেশনা, সেটা হচ্ছে আমরা চাই আপনাদের উন্নত ভবিষ্যৎ। হ্যাঁ, আপনারা আমাদেরকেও দিবেন, আমরা আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো, এটা চাই। এখন তার মানে এই না আপনি যে ভালো সুযোগ থাকলেও এখানেই থাকবেন। আমরা অবশ্যই চাই যে ভালো সুযোগ যদি আসে, তাহলে সবার আগে যাতে আমার শিক্ষা কর্মসূচির শিক্ষা সেবিকারাই সেটা অর্জন করতে পারে। প্রাইমারি স্কুলের টিচার হলো বা নিবন্ধনে একটা শিক্ষক হলো, যাতে আপনারাই
সুযোগটা পান, এটা আমার চাওয়া থাকবে। এবং আপনারা দেখবেন যদি শিক্ষক হন, অনেক শিক্ষকের চাইতে যারা কোনোদিন পড়েনি তাদের থেকে ভালো করবে। দেখা গেছে যেসব শিক্ষা সেবিকা আমার আগে থেকে টিউশনি করায়, প্রাইভেট পড়ায়, তারা অনেক বেশি দক্ষতার সাথে ক্লাসগুলো নিয়ন্ত্রণ করতে পারে, শিক্ষার্থী ম্যানেজ করতে পারে। সেখানে গেলে আমাকে কিছু বলা লাগে না, মানে আমি তাদের কাছে অনেক কিছু শিখি। কন্ট্রোলিং, শিক্ষার্থী নিয়ে আসা, কথা বলা, সবসময় অভিযোগ দিলেই যে হয়ে যায় আমাকে। আর আপনাদের অবস্থান মানে কাজটা করতে হবে। আমাকে বোঝাতে হবে যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, তারপরেও আমি পারিনি, তারপরে না আমি কাজটা করবো। কিন্তু আপনি করার আগে একবার জিজ্ঞেস করছেন কিভাবে করবো, যা বলছি সেটা বলছেন, স্যার এটা করলে এই ঝামেলা, এটা করলে এই ঝামেলা, মানে সব ক্ষেত্রে আপনি অপোজ করছেন, তাহলে তো আপনাকে বলতে আমার ভালো লাগবে না, আগ্রহ আসবে না। দুই পক্ষ থেকেই চাহিদা থাকতে হবে, তাহলে আগ্রহটা ভালো হয়, তাই না? মা সন্তান ছোটবেলায় খুব বেশি সম্পর্ক ভালো থাকে কেন? সন্তানের খুব প্রয়োজন, মাকে ছাড়া চলবে না, এজন্য ফিরে ফিরে আসে, আর বকাও দিলেও কিন্তু ফিরে ফিরে আসে। কিন্তু এই সন্তান যখন একটু বড় হয়, এই সন্তান আছে কোলে থেকে ঘুমাচ্ছে না, যখন 20 বছর পরে বড় হবে, তখন মায়ের কথা শুনতে ভালো লাগবে না, অথচ মা ডাকতে ইচ্ছা করবে। আমার মা কালকে রাত্রে কথা বলতে চেয়েছে, নেটওয়ার্কের জন্য কলকে ডেকেছে, আমি কল দিই, তার খুব টান, কিন্তু আমি এর মানে কি? উভয় পক্ষে টান না থাকলে এক সময় একটু দূরবর্তী হয়ে যায়। যাই হোক, এখন ছোট শিক্ষার্থী, তাদেরকে আমাদের এই সমস্ত বিষয় ধরে ধরে শিখে আগ্রহ করাতে হবে। সুবিধা তো গেল স্যার, অসুবিধা কি? অসুবিধার কথা আর আমি কি বলবো, আপনারাই বেশি জানেন। ফ্যান নাই, ওয়াশরুম নাই, পানির একটা ব্যবস্থা নাই, গরমে তো ফ্যান ছাড়া কিভাবে চলা যায়, তাই না? উত্তর হচ্ছে আমাদের কেউ কোত্থেকে দিচ্ছে না। আমাকে যদি দিত তাহলে আমি আপনাদেরকে দেওয়ার জন্য 2 পায়ে খাড়া, এবং আমি চাচ্ছি, আমি কেন, আমাদের ম্যানেজার মহোদয় চাচ্ছে, মানে আমাদের শিক্ষা কর্মসূচির দিনে। কিন্তু আশা হচ্ছে দীর্ঘদিন চলে থাকা প্রতিষ্ঠান তো প্রথমেই দিয়ে মনে করলে যে লোভ হয়ে যায়, মানে প্রথমেই কেন জানি মনে করে, আমি জানি না, হয়তো তাদের অভিজ্ঞতার ফসল। কষ্ট করে যারা বড় হয় পরবর্তীতে তার সুফল পায়। আপনারা জানেন কিনা, সাথে যারা ঋণদান কর্মসূচিতে আছেন ক্রেডিটের, তাদের বেতন অনেক ভালো, কিন্তু এই ভালো বেতন খুব বেশি দিন মানে প্রথম দিকে ছিল না। হ্যাঁ, এই যে এনামুল হক স্যারের, অনেকেই বলে এনামুল হক স্যারের অবদান বা অন্যান্য স্যারের অবদান, তারা এসে পরবর্তীতে আস্তে আস্তে বেতনটা বেড়েছে, যখন আসার নিজস্ব খুঁটিটা শক্তিশালী হলো, নিজস্ব খুঁটি শক্তিশালী হলো, লাভ বাড়লো, তখন এই কাজটা করেছে। বুঝতে পেরেছেন? ঠিক তেমনি আমাদের কর্মসূচিতে আসলে যখন খুব ভালো সুনাম হবে, আর অবস্থা ভালো হবে, হয়তো আশা করা যায় আরো সুযোগ সুবিধা। 500 টাকা বেতনে তো কাজ করেছে, জানেন কিনা? আপনাদের সেখানে 500 টাকা বেতনে কাজ করেছে 2015 সালের দিকে, মানে 500 টাকা ছিল, তারপরে হয়েছে 700 টাকা, 500 থেকে 700, 700 থেকে 900, 900 থেকে 1035। ঠিক আছে, 1035 থাকাকালীন শুরু হয়ে গেল 3 to 5, যেখানে 3450। আমরা বেতন বাড়ানোর সব সুযোগ সুবিধার জন্য খুব চেষ্টা করি, হয়তো ঊর্ধ্বতনরাও চেষ্টা করেন, হয়তো বলতে এই ঊর্ধ্বতন বলতে শিক্ষা না, শিক্ষার উপরে যারা আছে তারাও চেষ্টা করেন, কিন্তু কোনো কারণবশত হচ্ছে না। তো এই অসুবিধাগুলো আপনাদের কাছ থেকে আমরা চেষ্টা করব যে দূরদর্শিতামূলক সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করবে। দূরদর্শিতামূলক সিদ্ধান্ত মানে মনে অসন্তুষ্টি নিয়ে নয়, আবার খুব বেশি পকেট থেকে দিয়েও নয়, যেটা করলে আপনারও আগ্রহ থাকবে, শিক্ষার্থীরাও থাকবে। মানে আপনি অনেক বেশি খরচ করতে গেলেন, দিয়ে আপনার দেখা গেল লসই পড়ে গেল, এটা করলে আমরা আপনাকে ধরে রাখতে পারবো না, মনটা খারাপ হয়ে যাবে। আবার আপনি কিছুই করলেন না, আপনার তরফে কোনো আগ্রহ নাই, সব খালি দোষ চাপিয়ে দিলেন, এটা করা যাবে না। উভয় পক্ষই যাতে লাভবান হয়, সন্তুষ্ট থাকে, কোনো রকম চালানো যায়, এ ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা অসুবিধা হচ্ছে, আমার শিক্ষার্থীদের চেয়ার টেবিল নাই, একসাথে 3, 4, 5 পড়ছে, শিশু 1, 2 পড়ছে, অনেক ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা মুশকিল হয়ে যায়। এক্ষেত্রে ডানে শিশু বামে 1 পেছনে 2, ডানে শিশু বামে 1 পেছনে 2, ইউ আকৃতিতে বসানো। আপনাদের এখানে আল্লাহর রহমতে রাউকান্দি অঞ্চলে তাও গ্রাম আছে, আম গাছ টাছ আছে, পুকুর পাড় আছে, এইরকম জায়গায় মাদুর পেড়ে দিবেন, ফ্যান লাগবে না, আল্লাহর রহমতে বাতাসে অনেকখানি চলে, প্রকৃতির বাতাসে। আপনি কি মনে করবেন, ফ্যান থাকলে তো আমাদের এখানে বিদ্যুৎ থাকছে না? সত্যি কথা না? তো সুশীল রায় স্যারের ভাষাই বলি, বা আমাদের অনেক সিনিয়রও বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় যদি গাছতলাই হতে পারে, তারা আমাদের শিক্ষা কর্মসূচি ওই লেভেলের শিক্ষার্থীদেরকে আমরা গাছতলায় হোক বা প্রাকৃতিক পরিবেশে হোক করতে পারি, যাতে অর্থনৈতিক শিক্ষার্থীদের শারীরিক বিকাশও ঘটে। অসুবিধা 2টা বলবো। আরেকটা অসুবিধা হচ্ছে যে আমরা সরাসরি সময়ের কারণে
অনেক ক্ষেত্রে দায়বদ্ধ না হয় একদম তদারকি করা ঠিকঠাক সম্ভব হয় না। হ্যাঁ, ম্যানেজার ভাই সঠিক সময় গেল, উপস্থিতি পাইলো না, শেষের সময় গেল, সঠিক সময় শেষ হইলো না। এই জন্য যে ইনস্ট্যান্ট বন্ধ করে দেবেন, ইনস্ট্যান্ট শাস্তির আওতায় আনবেন, এমনটা করেন না। চলে যাবেন, কথা বলবেন। আবার আমাদের বাড়িতে সন্তান আছে, পরিবারের অন্যান্য সদস্য আছে, এত মানুষের গ্যাদারিং, জনসমাবেশ অনেক ক্ষেত্রে অপছন্দ। আমার বাবা বিশেষ করে কোনোদিনও আমার বোনকে বা আমাকে এত মানুষের উপস্থিতি মেনে নেবেন না। ঠিক আছে, তবে কিছু ক্ষেত্রে মেনে নেয়। একজন সেবিকা কালকে বলছিল যে স্যার 1035 টাকা যখন ছিল তখন মেনে নিত না, যখন 3450 হয়েছে তখন তো মেনে নিত। মানে এর মানে কি আপনারাই বুঝে নেন। মানে সেবিকাও পরিবারে কন্ট্রিবিউশন করে এবং টাকার একটা মহৎ গুণ আছে। যাই হোক, অসুবিধা অনেক কিছু বললাম। এরপরেও কিছু অসুবিধা যদি থাকে টয়লেট ওয়াশরুম সংক্রান্ত, পানির কল সংক্রান্ত, আমি যদি সহজ শর্তে ঋণও দেওয়া যায় এটাও বলেছি। দুর্ভাগ্যবশত এগুলো এখনো পাস হয়নি। কোনো কারণে যদি কোনো কালে পাস হয় আপনার অবশ্যই পাবেন, আপনার অগ্রাধিকার পাবেন। আমার তরফ থেকে বলা কয়েকটা ঘটনার বা কয়েকটা প্রেক্ষাপটের, কয়েকটা অনুচ্ছেদের, কয়েকটা অধ্যায়ের 2টা শেষ করে ফেললাম। আশা প্রেক্ষাপট, আশা শিক্ষা কর্মসূচির প্রেক্ষাপট, আশা শিক্ষা কর্মসূচির একজন সেবিকা হিসেবে সুবিধা অসুবিধা। শেষ কাজ, আমরা এজ এ টিচার, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিব। আমি খালি কথাই বলে যাচ্ছি। এই পদ্ধতিকে বলে বক্তৃতা পদ্ধতি। কি পদ্ধতি? আপনারা বক্তৃতা পদ্ধতিতে পড়াতে পারেন, কিন্তু সবসময় বক্তৃতা পদ্ধতিতে পড়াবেন না। আমাদের পড়ানো শিক্ষার্থীদেরকে শিক্ষণ দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। 2015 সালে একটা বই দেওয়া হয়েছিল, সে বইয়ে ওখানে লেখা ছিল লিফলেট। এখন যেমন এরকম লিফলেট দিচ্ছে না, বা ব্রুশিয়ার দিয়েছে, যে এটা এক পৃষ্ঠা, এরকম একটা বই দিয়েছিল, সে বইয়ে লেখা ছিল। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে আপনাদের এখানে যে ইউ আকৃতি হয়নি, তার ফলে যে একটু সমস্যা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। শিশুদের শিখন, বুঝতে পারছেন? শেষের জন বুঝতে পারছেন? আপনি কি লেখা আছে এখানে দাঁড়িয়ে বলেন তো? দেখছেন? বুঝতে পারছেন? কে বুঝতে পারেন? এবার আপনি ওখান থেকে দেখেন, আপনার হবে না। ইউ আকৃতি পুরোপুরি হয়নি তো। ইউ আকৃতির নিয়মই হচ্ছে আমাদের ক্লাসরুমটা ইউ আকৃতি করতে পারেনি, ট্রেনিংটাও হবে ইউ আকৃতিতে। আমাদের ঘরের ফ্যাসিলিটি নেই। এবং ট্রেনিংয়ে আমি ধরেন অন টাইপ অফ টিচার, আপনারা আমার কাছ থেকে যেগুলো বলছি সেগুলো তো শুনবেন। কীভাবে তাকাচ্ছি, কীভাবে হাত নাড়াচ্ছি, কীভাবে লিখছি, লেখার সময় এরকম করে লিখছি না, কিন্তু লেখার সময় এভাবে লিখছি যাতে আমার লেখাটা পুরো দৃশ্যমান থাকে। আপনারাও বোর্ডে কিন্তু লেখার সময়গুলো লক্ষ্য রাখবেন। ট্রেনার যিনি থাকবেন, ট্রেনারের কাছ থেকে খালি কথাই শুনবেন এটা না, কীভাবে ট্রেনিং দেয়। যারা ছোট হুজুর, তারা বড় বড় হুজুরের বক্তব্য শুনে কীভাবে বক্তব্য দিচ্ছে, কি কোথায় সূত্র দিচ্ছে, প্রথমত নকল করবেন। আপনারাও কিছু আদর্শ মেনে নেবেন ভালো ভালো শিক্ষকের কাছ থেকে। কোন দিকটা ভালো লাগছে, কার হাতের লেখা ভালো লাগছে সেটা ক্লিয়ার। তাহলে এই সব কিছু কিন্তু আমার কাছ থেকে দেখবেন। আমি কিন্তু সবাই কিন্তু মনে করছেন আমি আপনার দিকেই তাকিয়ে আছি, কিন্তু আমি সবার দিকেই তাকিয়ে আছি। আসলে এক একজনের সময় এক এক দিকে তাকিয়ে আছি, একটা শব্দ কারো না কারো দিকে তাকায় বলছি। এটাও একটা ট্রেনিং থেকে পাওয়া যাচ্ছে। শিশুরা শিখে কয়েক মাধ্যমে। আপনি বলেন, এই জায়গায় কিছু দেখতে পাচ্ছেন? সন্তান নিয়ে যিনি আছেন, কি লেখা আছে? তার মানে দেখে শিশুরা শেখে। আমি পড়ি, আপনাদের কাছে শুনতে গেলে একটু দেরি হয়ে যাবে। শিশুরা শেখে দেখে, গন্ধ নিয়ে, কল্পনা করে অনেক কিছু শেখে, তুলনা করে, একটার সাথে আরেকটা, অংশগ্রহণ করে, নিজেরা অংশগ্রহণ করে। আজকে যেখানে সালাতুল ইস্তেসকা হচ্ছে, এখানে গিয়ে অনেকে শিখবে যে বৃষ্টি প্রার্থনার জন্য সালাতও পড়া যায়, অনেকভাবে দোয়া করতে হয়, গিয়ে শিখবে। আমার খুব শখ ছিল, পারলাম না, আল্লাহ আমাকে। দলে কাজ করে, গল্পের মাধ্যমে, বই পড়ে, পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ মানে একটা জিনিস দেখে চুপচাপ। ও যদি আজকে একটু বড় হইতো, ঘুমায় আছে, যদি একটু বড় হইতো, আপনার সন্তান ছিল না, কিন্তু চুপচাপ অনেকক্ষণ দেখেছে যে আমি কিন্তু কথা বলছি, কিন্তু কিছু বলেনি আপনাদের কাউকে, কিন্তু দেখে দেখে বুঝতে পেরেছে না এটা বলছে। তার মানে ও কিন্তু একটা জিনিস অটোমেটিক্যালি জেনে গেল। এই জন্যই রাজনীতিবিদদের সন্তান রাজনীতিবিদ হয় অনেক ক্ষেত্রে, শিক্ষকের ছেলে অনেক ক্ষেত্রে ভালো শিক্ষক হয়, কারণ তার বাপকে তো ছোটবেলা থেকেই দেখে দেখে শিখছে কি, কোথায়, কার সাথে কেমন আচরণ। পর্যবেক্ষণ করে, শুনে, অনুভব করে, ত্বকের মাধ্যমে অনুভব করা যায়, অনুভব করা যায়। সবকিছু কিন্তু বেশিরভাগই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নেওয়া। চিন্তা করে, কল্পনা করে, কাছাকাছি। নির্দেশনা থেকে, অনেকে নির্দেশনা থেকেও শেখে। এই বাজার থেকে ডাল নিয়ে আসো, বাজার ডাল নিতে গেল, নিয়ে দেখছে চিকনটা নেবেন না মোটাটা নেবেন, করে গেলাম ঝামেলা, মোবাইলও নাই। তার মানে কি ডালের অনেক ধরন হয়, শিখলাম। গান করে শেখে,
গান থেকে অনেক কিছু শেখা যায়। আমার নানি বলে গানে জ্ঞান আছে। আচ্ছা, অনুসন্ধান করে নাচের মাধ্যমে অনুকরণ করে স্বাদ নিয়েও শেখে। বাচ্চারা তো ছোটবেলায় ভাষা বোঝে না, স্বাদ নিয়ে শেখে, যা পায় মুখে টাকায় ওটাতে স্বাদ নেওয়ার চেষ্টা করে, তিতা না মিষ্টি, আপনি খারাপ কিছু নিয়ে আসলে মুখে দেওয়ার চেষ্টা করবে। তার শেখার পদ্ধতিটা হচ্ছে ওই সময় স্বাদ নিয়ে। আপাতত মিষ্টি আর তেতা এই জিনিসটাও শিখেছে। সবকিছু সে খায় না তো বাচ্চারা, ওষুধ খায় না। সবকিছু সে স্বাদ নিয়ে যাচাই করতেছে। যখন দেখা বুঝতে পারে যে আমি চিনতে পারছি, তখন যে অচিন মানুষ তার কাছে জীবনে যাবে, যতদিন চিনে না তখন মিলেই যায়। যাই হোক, প্রশ্ন করে, নাড়াচাড়া করে, ছড়ার মাধ্যমে, বারবার চেষ্টা করে, অভিনয়ের মাধ্যমে, এই মাধ্যমগুলোতে শিশুরা শেখে। শিখনের কিছু প্রতিবন্ধকতা আছে। আপনারা চাইলে এই জিনিসটা আমি সফট কপি দিতে পারি। আমার যে কার্ডের আর একটু ঠেলে দেন, মোবাইলটা একটু এরকম, মোবাইলটা একটু এরকম। আজকে মাথা কেটে যাচ্ছে। আচ্ছা শোনেন, মোবাইলটা একটু এরকম করলে ভালো হতো, কারণ বোর্ডটা আসছে না। যাও শোনেন, শিখনের কিছু প্রতিবন্ধকতা, আমার দিকে তাকান। শিখনের কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু ক্ষেত্রে বাধা আছে। তো বাধাগুলো সম্পর্কে এখানে সুন্দরভাবে লেখা আছে। আপনারা চাইলে এই জিনিসটা, এই বইটা সফট কপি, আমার কাছে হার্ড কপি নাই, মানে বইয়ের মতো করে নাই, সফট কপি আছে। যাদের আগ্রহ আছে, আপনার কার্ডে যে গ্রামীণ ফোন নাম্বারটা আছে আমার 0175653 এটাতে নক যদি দেন হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে আমি দিতে পারবো। যেই নক দিবেন আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমার কাছে সফট কপি আছে। যাদের আগ্রহ আছে তাদের আগ্রহ নেই, কিছু করার নেই, ঠেলে বেশি দূর নিয়ে যাওয়া যায়। আমি খুব চেষ্টা করে দেখছি ঠেলে বেশি দূর নিয়ে যাওয়া যায়। আমার শিক্ষা সুপারভাইজার আমার আগে জানতে চাইবে, আমাকে রাত্রে ঘুমাতে দিচ্ছি না, ফজর পরে আমি রিপ্লাই দিচ্ছি, স্যার কয়টায় কি করবো, কেন্দ্র করবো। আর আপনার এখানে আমার শিক্ষা সুপারভাইজার তেমন কিছু বলছে না, আপনারাই বলছেন যে কি করতে চাই। কারণ আমার শিক্ষা সুপারভাইজার আমাকে কিন্তু কিছু বলেন, আমি মনে হয় বুঝাতে পারলাম না, মানে টানটা আমি বুঝাতে চাচ্ছি, দায়িত্বশীলতার টান, তাই না? সরাসরি আপনার লেভেল থেকে আমার লেভেলে আসতে হবে কেন? আমার লেভেলে আসার জন্য তো মাধ্যম আছে শিক্ষা সুপারভাইজার। তো শিক্ষা সুপারভাইজার আমার নোয়াখালীর শিক্ষা সুপারভাইজার এখন আমাকে নাম দিচ্ছে রাত 12টার সময়, ফজরের সময়। আমার এখানকার শিক্ষা সুপার, আমি এখানে ঘুমায় আছি, আমার শিক্ষা সুপারভাইজার জানেই না যে শিক্ষার সময়সূচি চেঞ্জ হবে, তাহলে কেমন? একটা গ্যাপ আছে, আগ্রহের গ্যাপ আছে। বুঝাইলাম যে আগ্রহ না থাকলে ঠেলে বেশি দূর নিয়ে যাওয়া। তো ওই আগ্রহ যে কেন থাকে না তার কিছু কারণও এখানে লেখা আছে, যেমন পড়ায় প্রতিবন্ধকতা বা বাধা। কিছু বাধা আছে যে শিক্ষার্থীরা একই শব্দ বারবার পড়তে ভালো লাগে না, বারবার শব্দ থাকে, একই শব্দ অক্ষর ধ্বনির মধ্যে সম্পর্ক বুঝতে পারে না, কোনটা শব্দ, কোনটা অক্ষর আর কোনটা ধ্বনি। অক্ষর আর সিলেবল একই জিনিস। এক কথায় বলি, অক্ষর আর শব্দাংশ একই জিনিস। এক প্রয়াসে উচ্চারিত শব্দাংশই হচ্ছে অক্ষর। যেমন আব বা, আব একটা অক্ষর, বা একটা অক্ষর। আপ একটা সিলেবল, বা একটা সিলেবল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সিলেবলের চার্টটা আপনাদের জন্য করা, শিক্ষার্থীদের জন্য করা না। আপনারা যাতে এই চার্ট পড়ে ভালোভাবে বুঝে এভাবে বাচ্চাদেরকে বানান করিয়ে করিয়ে শেখান, এভাবে বাচ্চাদেরকে বানান করিয়ে করিয়ে লেখান, এভাবে শেখান, লেখান, পড়ান, শেখান, লেখান, পড়ান। স্ট্রেং দে নি, আমি লিখলাম কি হবে? স্ট্রেং দে নি, STRENG, স্ট্রেং THE, দে NING, নি। অক্ষর ভাগ করে, সিলেবল ভাগ করে আমার বানানটা মনে রাখার সুবিধা হয়, বলাও সুবিধা হয়। এভাবেই বলি, এভাবেই লিখি। ক্লিয়ার? এগুলো প্রতিবন্ধকতা বুঝলে প্রতিবন্ধকতাগুলো সমাধান করার সুবিধা হয়। লেখায় প্রতিবন্ধকতা বা বাধা, সংখ্যা এবং প্রতীকের মধ্যে ঝামেলা। গুণ আর যোগ বেকাটারা করতে গিয়ে একই রকম করে ফেলে, তাই না? এটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে গুণ, কিন্তু কেউ যদি যোগটা এভাবে দিতে যায়, মানে ছোটবেলায় লিখতে গিয়ে লিখে ফেললে, গুণের মতো দেখাবে না, প্রায় কাছাকাছি হয়ে যাবে না, আপনি তো ধরতেই পারবেন না। তার মানে শিক্ষার্থী কিন্তু ছোটবেলায় খুব মগজে এগুলো ধরে। তো অনেকেই দেখবেন উল্টা করে অক্ষর লেখে। বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, নাম কি? মোনালিসা এঁকেছেন, ওই লোকও সবকিছু উল্টা করে লিখতো, মানে আয়নাতে যেরকম করে দেখা যায় এরকম করে লিখতেন, এবং উনি এভাবে উল্টা করে বিশাল বইও লিখে ফেলেছেন। ওনার গবেষণামূলক লেখাগুলো উল্টা করে লেখা। উনি হেলিকপ্টার আবিষ্কার করেছে, মানে প্রথম হেলিকপ্টারের মডেল উনি এঁকেছেন। উনি মোনালিসার ছবি এঁকেছেন, বিশাল বড় বিজ্ঞানীও ছিলেন। উনি শুধু চিত্রকারী ছিলেন না, অনেক বড় বিজ্ঞানীও ছিলেন। চাকার মতো একটা জিনিস উনি গবেষণা করে বানানোর চেষ্টা করেন। ওই সময় চাকা ছিল না, চাকা কিন্তু বিশাল বড় আবিষ্কার। চাকা হওয়ার কারণে কেন আবিষ্কার হয়েছে, তাই না? চাকা এমন একটা জিনিস যে নিজে ঘোরার মাধ্যমে আবার দূরেও যাবে, নিজে ঘুরবে, ঘুরে আমি কিন্তু দূরে চলে যাচ্ছি। এই যে পরিবহন ব্যবস্থা সবকিছু চাকার মাধ্যমে, চাকা আবিষ্কারের মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করা হয়ে গেছে। তার মানে শিক্ষা কি? শিক্ষা আপনাকে শুধু একটা পথ দেখিয়ে দিবে,
উন্নয়নের দিকে আগে যাওয়ার ইচ্ছা আপনার, আগে যাওয়ার মানে যে চাহিদা, আগে যাওয়ার যে তদবির সেটা আপনার। আপনারা শিক্ষায় একদম খুব বেশি বড় করিয়ে ফেলতে পারবেন পারবেন না। আপনার শিক্ষার্থীদের প্রতি শেখানোর উদ্দেশ্য হচ্ছে ও যাতে আগ্রহী হয়, নিজেরা যাতে আগ্রহী হয় পড়তে শিখে, তাই না? মাস্টার্স পাস করলে সবাই কি ভালো বিজ্ঞানী হয়ে যায়? সে শেখে পড়াশোনার একটা ধরন। পিএইচডি হচ্ছে গবেষণা শেখার একটা ধাপ। ডক্টর হইলে যে গবেষক হয়ে গেল না, ডক্টর হচ্ছে গবেষণা শেখার একটা ধাপ। পিএইচডি করলে ডক্টর বলে, তার মানে সে গবেষণা করা শিখলো কেবল, এইবার গবেষণা করে সমাধান দেবে। ডাক্তার যারা এমবিবিএস পাস করলে ডাক্তার হয়ে যায়, পাস করলে ডাক্তার হয়, তারপরে প্র্যাকটিস করতে হয়। পাস করলেই কিন্তু তাদের ডাক্তারের সার্টিফিকেট দেয় না, আবার ডাক্তারের সার্টিফিকেট হতে একটা পরীক্ষা দিতে হয়, তারপরে সেখানে ডাক্তারদের একটা লাইসেন্স পায়, ডাক্তারের সার্টিফিকেট পাই। তার মানে আমাদের সবকিছুতে বাচ্চাদেরকে জাস্ট আমাদের এই মাধ্যমে বা আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এইচএসসি এসএসসির মাধ্যমে পেছনে রাখার মাধ্যমে আমাদের মূলত শিক্ষার্থীদেরকে জাস্ট শিক্ষার আলোটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। আলো যদি জ্বলে যায়, ওই বাতি নিয়ে সে যে কোনো অন্ধকারে যেতে পারে। সাইকেল চালানো যদি শিখে যায়, সেখানে শহরেও যেতে পারে, মৎস্যমহিলাও যেতে পারে, আনপড়াও। আপনার কাজ হচ্ছে সাইকেল চালানো। বললি যে আমার বাড়ি তো কাছে, রাজশাহীতে, জিয়া পার্কের পাশে, বরগনগ্রাম ভাড়ালিপাড়া। এখানে দাওকান্দি কলেজে আমার মামা পড়ায়, মানিক নাম আমার ভালো নাম জানি, কি ভুলে গেল, আর সমাজ বিজ্ঞান নাম। ওনার বাড়ি হচ্ছে কানপাড়া। আচ্ছা, যাই হোক, আমি যেখানে ছিলাম, তাহলে সমস্যাগুলো জানলে আমার সমাধান করা সম্ভব হয়। আমাদের উদ্দেশ্য মূলত উৎসাহিত করে ফেলা। এখানে হচ্ছে লেখায় প্রতিবন্ধকতার সমস্যা বললাম, আরো কিছু আছে। তারপরে হাতে কলমে কিছু করার প্রতিবন্ধকতা। হাতে কলমে মানে কাজ করতে হবে, কিছু লিখতে দিলেন, করতে বললেন, বই লিখতে বললেন, এগুলোতে কিছু সমস্যা হয়। সমস্যাগুলো হতে পারে হাতে কলমে করার সমস্যার ক্ষেত্রে অনেক কিছু শারীরিক সমস্যা থাকে বা মানসিক সমস্যা থাকে, যেটা আপনার করার কিছু থাকে না। সে সমস্ত ক্ষেত্রগুলোতে হয়তো বিশেষ সহযোগিতা নেওয়া যেতে পারে বা ওকে আলাদাভাবে সময় দেওয়া যেতে পারে। তবে যারা এমনিতে কম বোঝে বা এমনিতে একটু বন্ধুর সাথে থাকলে আগ্রহী হয়, অনেক দেখবেন, যেমন আমি ছোটবেলায় যাকে ভালো লাগতো তার পাশে থেকে বসলে দেখা যায় যে খুব আগ্রহ হতো সে যেভাবে করছে তার মতো করে করা বা তার থেকে ভালো করা। কিন্তু যে খারাপ করে, যে আমার থেকেও খারাপ পারে, তারপর শিখবো আমাকে খালি জানাবো। জি জি, হ্যাঁ, আমি তার মানে যে তাকে দূর করেছি এমনটা না, এটা সত্যি। আমি যখন বড় হলাম তখন আমি পেছনে বসতাম। অনেক আমার ক্লাসে আলহামদুলিল্লাহ আমার ভালো এবং মন্দ সব ধরনের শিক্ষার্থীর সাথে আমার যোগাযোগ করেছে। এই জিনিসটার জন্য আমাকে অনেকেই প্রশংসা করে। এবং বড় হয়ে, ছোটবেলায় না হলেও বড়, আমার সারা জীবন প্রায় 2 রোগ ছিল, মানে 1 রোগ পেতাম না। যাই হোক, বড়দের সাথে সম্পর্ক ছিল, দুর্বলদের দুঃখ হালকা বুঝতাম, 1 রোগ হইতে পারি না। 1 থেকে 3 হয়, 3 থেকে 1 হয়, ওরা 2-2ই থাকি। তো যাই হোক, তো যার কারণবশত একটা ভালো যোগাযোগ ছিল। আমার শিক্ষার্থীরা আপনারা ভালো মন্দ সবার সাথে আচরণ ভালো করবেন, তবে চেষ্টা করবেন যে ভালো সে যাতে ভালো সহযোগ পায়, সম্পর্ক পায় এবং আরো বেশি ভালো হয়। যে খারাপ সে দরকার হলে ভালো সংস্পর্শে ভালো হয়, কিন্তু খারাপ ভালো সংস্পর্শে দিলেন যে ভালোটাও খারাপ হয়ে গেল, এই কাজটা যাতে যখন ভালোটাকে দেখবেন এরকম কনফিডেন্ট যে ওর সংস্পর্শে আসলে খারাপটা ভালো হবে, দেখবেন অনেক খারাপ ওই ভালোর প্রতি আগ্রহী, পছন্দ করে ছেলেটাকে। আমাকে ধরেন কেউ যদি ভালোবাসে, সে হয়তো পিছিয়ে আছে কিন্তু আমাকে খুব পছন্দ করে, আমার সাথে থাকতে চায়, থেকে শিখতে চায়, তাহলে সে আমার সাথে থাকুক, আমিও চাইবো থাকুক, সেটা ভালো হোক না, সমস্যা কি? দিবেন, ওদেরকে জোড়া করে দিবেন, সমস্যা নেই, জোড়ায় কাজ দিবেন, দলে কাজ দিবেন। কিন্তু দেখা গেল আমার কাজই হ্যাম্পার হচ্ছে, কারণ আমি কিন্তু আবু নাইমকে সাথে রাখবো না, আমার সত্যি কথা এটা বলে ফেলি। কিন্তু আমার যদি ধরেন আরেকজন থাকতো যে পারে না, কিন্তু আমার কাছে থেকে তার কাছে খুব আগ্রহ, অনেক জায়গায় দেখেছি যে আমি আসার খবর শুনে অন্য ব্রাঞ্চ থেকে সে আসছে, এসে আজকে প্রশিক্ষণ, গতকালকেও আমি প্রশিক্ষণ দিয়েছি আমগাছিতে। আমার কাছে হরিয়ানার শিক্ষা সুপারভাইজার ছিল, পুরোনো সময় বসায় রেখে, ভাই আপনি একটু কমিয়ে করেন, একটু শোনেন, ঠিক আছে? গত 25 তারিখ বৃহস্পতিবার, কালকে রবিবার গেল, বৃহস্পতিবার প্রশিক্ষণ দিয়েছি চাঁপাইনবাবগঞ্জের, জায়গাটার নাম হচ্ছে বিনোদপুর। চক্রিতে থেকে 8 কিলো 9 কিলো রোদের মধ্যে মোটরসাইকেল চালায় আসছে, কারণ স্যার আপনার ভালো লাগে, কিছু না কিছু আর নতুন শিখতে পারবো। আমি শিখতে পারলে এটা আমি আবার সেবিকাদেরকে বলতে পারবো, কারণ আমাকেও তো সেবিকাদেরকে নিয়ে মাসিক সভা করতে হয়, মাঝে মাঝে কথা বলতে হয়। 1 ঘন্টা নাই, কি করবো?
আপনাদের নামে দুর্নাম করে ফেলা ওটা উচিত না, সরি, আমার কিন্তু তার প্রতি ভালোবাসা আছে। এর মানে আপনি তাকে এবার বললেন না আবার। তবে এটা বললেন যে আগ্রহী হলে সব ক্ষেত্রে ভালো, উদাহরণ দিলাম যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, টাচ দিয়ে বোঝাচ্ছি কিন্তু। শিক্ষা কেন্দ্রে বিভিন্ন অনুশীলন, বাধাপ্রাপ্ত শিক্ষার্থীদের দুটিতে দলে কাজ দেওয়া যেতে পারে, আর অনেক ধরনের কাজ আছে। এই সূত্রটুকু বলে আমি দেখানো কাজটা শেষ করব। কয়েকটা পদ্ধতিতে আমরা শিখাতে পারি। একটা হচ্ছে আলোচনা পদ্ধতি, দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রশ্নোত্তর পদ্ধতি, আপনি প্রশ্ন করবেন, কি করব, আপনাকে যে উত্তর দেওয়া হবে, কি সমাধান একটু পরে, যে ক্লাসের এই সময়টা নেই। এটা প্রশ্নোত্তর পদ্ধতি। প্রশ্নোত্তর পদ্ধতিটা কিন্তু স্বীকৃত, এটাকে ইংরেজিতে বলে সক্রেটিক মেথড। কি বলে? লেখা মানে শিক্ষা বিজ্ঞানে একটা পদ্ধতি আছে, সক্রেটিক মেথড। সক্রেটিসের নাম শুনেছেন? বিশিষ্ট মানে দার্শনিক। ওনার কাছে ওনার একটা পদ্ধতি হলো, ওনার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে উনি সমস্যাটাকে আবার সব প্রশ্ন করতেন। স্যার, আমার তো রোগ ভালো হচ্ছে না। আচ্ছা, তোমার রোগ কি, কেন ভালো হচ্ছে না বলো তো, কি করলে ভালো হওয়া যায়? ওই বলবে, ঠিক আছে? মানে যে আসছে জানতে, তাকেই প্রশ্ন করে উত্তরটা বুঝিয়ে দেওয়া, এটা একটা পদ্ধতি। এখন আপনি এখানে থাকেন, আপনার স্কুল, আপনার এলাকার মক্তব, আপনারই প্রতিবেশী, আপনি তো ভালো জানবেন, আপনার ভেতরেই উত্তরটা আছে, আপনি বের করতে পারছেন না। এই জন্য সক্রেটিস বলেছিল নো দাইসেলফ। কি বলেছিল? নিজেকে চেনা। আমরা নিজেকেই চিনি। আমি এখন আমাকে চিনি না, আমি কি। আচ্ছা, প্রশ্নোত্তর পদ্ধতি গেল। গল্প বলা পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ মানে দেখা, কি কি দেখলাম, লেখা, গবেষণা করা, এটা হচ্ছে পর্যবেক্ষণ। খালি দেখলাম, সিনেমা দেখলাম, 2 দিন পরে ভুলে গেলাম, এই দেখা না। পর্যবেক্ষণ মানে আসলেই সুবিধা অসুবিধা দেখা, বুঝা, এবং একটা কাজ আছে কিনা, এটা হলো পর্যবেক্ষণ। তারপরে একটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি হচ্ছে টেস্ট করা আর কি। ধান গাছে এই জিনিসটা দিয়ে আসলে কতটুকু উপকার হচ্ছে, এই সারটা দিয়ে অল্প কিছু দিয়ে দেখলাম, এটা পরীক্ষণ করে, এটা পরীক্ষা করে করে করা। এটা একটা পদ্ধতি। বাচ্চাদেরকে একটা পরীক্ষা দিয়ে দেখতে পারে না, এদেরকে যোগী শিখাইতে পারছি না, কিভাবে হয় না, একটা পরীক্ষা করে তো ওদেরকে চাল দিয়ে দেখি, চাল দিয়ে তোরা এখানে সবাই চালবাজ, যে কয়টা আখির আছে মানে কাড়া আছে, নুড়ি আছে, এগুলো পার্থক্য কর, আর কেউ চাল পার্থক্য কর। তারপরে নুড়ি যেগুলো পার্থক্য হচ্ছে, কয়টা নুড়ি পার্থক্য করলি গুনে জানাবি, যে কয়টা নুড়ি পার্থক্য করলি, ও কয়টা নুড়ি মানে 100টা নুড়ি পার্থক্য করলে একটা হচ্ছে থ্যাঙ্কস পাবি, বা একটা তারা উপহার পাবি, বা মানে টাকা পয়সা লাগবে না, কিন্তু সুনাম হবে। হাতে একটা তারা লিখে দিলেন, আগে দিলেন যে আজকে যে সবচেয়ে ভালো করেছে তার হাতে একটা এখানে স্টার রেখে দিলেন, সে খুব খুশি হবে, দেখাবে যে আমি আজকে স্টার পেয়েছি, আজকে আমি ভালো হয়েছি। টাকা খরচ হলো না, খুবই অল্প, কিন্তু আপনি পুরস্কার দিয়ে দিলেন। এতে কি হলো, ও একটা কাজও করে দিল, আপনার চাইলেও বেছে দিল, আবার গণনাও শিখে গেল। পরীক্ষা, এই পরীক্ষাটা আবার আমার সামনে করলে আমি না হয় বুঝলাম, ম্যানেজার কিন্তু বুঝবে না, আমার কিন্তু চাইল বাছাই নিচ্ছে। এই যে অভিভাবক একটা সমস্যা, এসে যারা বসে থাকে, আমি কিন্তু ভালো লাগে না আমার। এই অভিভাবকরা যদি এত সচেতন হয়, বাচ্চাকে নিয়ে আসে, যারা অভিভাবক বাচ্চাকে নিয়ে আসে, সবসময় দেখবেন তার বাচ্চাকে পড়া ধরতে বলে, তার বাচ্চাকে একটু যদি না বলে মন খারাপ করবে। কোনো কিছু বাচ্চাকে ধরলে না, বলো 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 বলো, 2 যোগ 2 কথা, বলো বলো চাপ, বলো বলো চাপ। আমার একটা অন্যতম লেখার বিষয়, অভিভাবক দেখলে আমি খাতায় লিখি, অভিভাবক ব্যবস্থাপনায় দক্ষ হবেন। আমি ভালোভাবে বলে দিই, করা ভাবে আপনারাও বলবেন, আপনারা এসেছেন আমার অতিথি, খুবই ভালো লাগছে, ওদেরকে যে মাঝে মাঝে কাজ দেবেন, আপনারা একটু দেখেন, আমি কাজ দিচ্ছি, ওটা দেখেন। আর আপনারা আসছেন আপনার সন্তানের জন্য, যে মা তার সন্তানকে দেখতে আসতে পারছে না, মন খারাপ হবে, তো একটু খারাপ লাগবে আমাদের। আপনি পাশে বসেন, বাচ্চাকে এখানে ছেড়ে দেন, আপনারা এই পাশে বসেন, অভিভাবকদেরকে ঘরে বা বারান্দায়, একটু বারান্দায় পাশে বসেন, ওই জায়গায় আড্ডা দেন, এখানে এরা একসাথে শিখবে, কারণ এরা বন্ধু বন্ধু এরা আছে। আপনি যদি এদের সাথে থাকেন শিখবে না, সাঁতার শিখতে হলে তো একটুখানি খাবেই। আপনি ধরে থেকে কয়দিন সাঁতার শিখবেন? আপনি দেখেন দূর থেকে, আপনি বাচ্চাকে বলেন যে বাবা তুমি থাকো, আমি তো আছি। প্রথম দিন কান্না করবে, একটু শাসন করেন,
হ্যাঁ, কিন্তু আপনি সবসময় কোলে নিয়ে থাকলে আমি অভিভাবকদের সামনে এভাবে সরাসরি বলি যে কয়টা কেন্দ্রে গেছি অভিভাবক পেয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, বিভিন্ন সুপারভাইজারের সাথে কথা বলেন, আমি বলেছি তো আপনারা বলবেন। আপনারা তো আরো বলার সুযোগ আছে, বলুন, আমার শিক্ষা অফিসার বলেছে, আসলে কিন্তু আমার চাকরি নয়, আমাদের এটা বন্ধ হয়ে যাবে। অতএব আপনারা একটু দূরে বলতে দেখার চোখের দূরত্বে থাকেন, আমি কি করছি দেখেন, কিন্তু কাছে নিয়ে থাকলে সমস্যা। এমন দূরে থাকবেন যাতে আপনার কথা না আপনারা শুনতে পান। বাচ্চা এখন আসার আসতে পারে না। হ্যাঁ, ওইরকম বাচ্চা কমানোর চেষ্টা করতে হবে, এত পিচ্ছি বাচ্চা দরকার নেই, আর এত লুতুপুতু বাচ্চাও দরকার নেই। আপনার আমি তো অবাক হয়ে গেছি, আমি মাথা শহরে যাই, আমারই তো আমার ছেলে মেয়েদেরকে আমার বাপ মা তো আমার নিজের বাবা মা এমন করেন, যদি এখন করছে, কিন্তু এরকম জায়গায় গ্রামে গঞ্জে এখন দেখছে অভিভাবকরা যে বসে থাকে, কিরে বাবা স্বামী স্ত্রী স্বামীতে শ্বশুর শাশুড়ি কিছু বলে না, আমার বোনকে তো কত কথা শোনায়, তা আপনাদেরকে কিছু বলে না, মানে কি করে একটা ছেলেকে নিয়ে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকে, কিছু বলে না, আমি বুঝি না। এত ভালোবাসা, শিক্ষার্থীও কিছু শিখবে না। যাই হোক, বেশি কথা বলা হচ্ছে, sorry। প্রদর্শন পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি। প্রদর্শন মানে দেখানো, যেমন আমি এগুলো দেখাচ্ছি, আপনারা চার্ট দেখিয়ে পড়ান। অনুসন্ধান পদ্ধতি, সবাই মিলে একসাথে খোঁজার চেষ্টা করছি। প্রজেক্ট পদ্ধতি, একটা কাজ দিলাম, ওই কাজটা সম্পন্ন করে নিয়ে আসার মাধ্যমে সম্পন্ন করা। অ্যাসাইনমেন্ট বলে ইংরেজিতে। যেমন ধরেন আপনারা বাচ্চাদেরকে একটা কাজ দিলেন, তোমরা তোমাদের বাড়ি থেকে সবাই কয়টা চেয়ার, কয়টা টেবিল, কয়টা জানালা, কয়টা থালা, কয়টা বাটি এগুলো আছে লিখে নিয়ে আসবেন। তখন আপনি সবাইকে কাজ দিলেন, হয়তো খুশি খুশি 2 দিনে লিখে নিয়ে আসলেন। এরপরে আপনি বললেন যে খাতা একজনটা আরেকজনকে দিয়ে দিলেন, এবার তুমি বললেন যে তুমি দেখো তো গুনে গুনে ঠিক আছে কিনা, এই থালা আর এই চেয়ার যোগ করে কথা হচ্ছে, বা সবগুলো যোগফল করতে বলবেন যে আরেকজনকে দেখেন গুনে ঠিক আছে কিনা দেখো তো। তখন যদি দেখেন যে না, আগের থেকে একটু যোগ করার যোগ্যতা বেড়েছে, তখন আপনার প্রজেক্টটা সফল হয়েছে। এটা একটা প্রজেক্ট ছিল আপনার, যে এই কাজটা দিয়ে আমি ওদের এই দক্ষতাটা যাচাই করে নেওয়ার চেষ্টা করছি, বুঝেছেন? ছোট ছোট কাজ সফল করার জন্য প্রজেক্ট করতে হবে। যেমন আমরা সন্তানদেরকে যখন দুধ ছাড়ানোর চেষ্টা করি, হ্যাঁ, তখন অল্প অল্প করে চেষ্টা করি না, তো অনেকে অনেক চেষ্টা করে, অনেকে অল্পতে হয়ে যায়, অনেকের অনেক বেশি লাগে। তো যার অল্পতে হয়ে যায় তারও একটা প্রজেক্টের সফলতা, যখন ওটাতে হয়নি তখন আস্তে আস্তে নিম দেওয়া পর্যন্ত চলতে থাকে, মানে অনেক কিছু। আবার যারা, আমার একটা অভ্যাস ছিল, ওটা বলতে যাচ্ছি না, অনেকের থাকে ওইটা ছাড়ানোর জন্য বহু চেষ্টা করা হয় না, তো যখন হয় না তখন অন্য ধরনের চেষ্টা করে পলিথিন টলিথিনদের থেকে কোনো একটা দেখা স্যার আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য? পরে পরে অভিনয় পদ্ধতি, স্যার 10 এর মধ্যে বলেন। প্রজেক্ট পদ্ধতি, অভিনয় পদ্ধতি, বিতর্ক পদ্ধতি। অভিনয় পদ্ধতি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অভিনয় করে শেখাতে পারি। বিতর্ক পদ্ধতি হচ্ছে একটা দল আর একটা দল পক্ষে এবং বিপক্ষে থাকবে, চাঁদা একটা করছে, সমস্যা হবে, খাওয়া যাবে না। আচ্ছা, সমস্যা সমাধান পদ্ধতি। বিতর্ক পদ্ধতি হচ্ছে একটা পক্ষে থাকবে একটা বিপক্ষে থাকবে, আমরা অনেক ধরনের বিতর্ক দেখি, বিতর্কের মধ্যে একটা উত্তর আসবে। যারা জজ, বিচারক, যারা উকিল, তাদের পড়াশোনার ধরনই হচ্ছে মুট করতে হয়, বিতর্ক করতে হয়। একটা বিষয় যেটা 2টা দিক আছে, পক্ষে বিপক্ষে, ওই বিষয়টাকে প্রথমে আপনি পক্ষে উপস্থাপন করবেন, উনি বিপক্ষে উপস্থাপন করবে, একটা বিচারক থাকবে, একটা রায় হবে। এরপরে আপনি আবার ওটার বিপক্ষে বলবেন, আপনি পক্ষে বলবেন, মানে একবার আমি পক্ষে আর একবার আমি বিপক্ষে, একই বিষয়। যারা উকিল হয় তারা এরকম করে, এটাকে বলে মুট। হ্যাঁ, এবং এটার আন্তর্জাতিক সেমিনার আছে, এরকম যারা খুব ভালো করে তারাই ভালো উকিল। এবং উকিলদেরকে আসলে যে কোনো ক্লায়েন্টের পক্ষে, যে কোনো ক্লায়েন্টের হয়ে লড়তে হয়, তো এজন্য 2 পক্ষেরই যুক্তিগুলো জানা থাকা লাগে, বুঝেছেন? এটা হচ্ছে বিতর্ক পদ্ধতি। বিতর্ক পদ্ধতিতে ভালো লাগলো এই জিনিসটা, খুব দরকার। আপনাদের এতক্ষণ একটানা বসেছিলেন, এটা আমার অবাক লেগেছে। আচ্ছা, যাই হোক, ব্রেন সমস্যা সমাধান পদ্ধতি। একটা সমস্যা দিবেন, সমস্যা কীভাবে সমাধান হয় ওনাদের কাছ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। যেমন এটা আপনাদেরকে করে নেবো একটু পর, এই পদ্ধতিটা। সমস্যাটার মূল, মানে একটাই সমস্যা না, এখন এই সমস্যাটা হচ্ছে শিক্ষা কেন্দ্র চালু রাখা। এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এটার জন্য সমস্যা কি, স্কুলে মানে বিদ্যালয় চালু থাকা, বিদ্যালয় এবং মক্তব চালু থাকা, এটা সমস্যা না? আচ্ছা, এটার সমাধান করতে হবে আপনাদের। এটা একটা সমস্যা সমাধান করতে আপনারা সবাই করবেন, আমি এটা বলে ফেলার পরে 5 মিনিট সময় দেবো। সমস্যা কি? সমস্যা নাম্বার 1, বিদ্যালয় চলে, বিদ্যালয় চালু থাকে। হ্যাঁ, সমস্যা নাম্বার 2, তীব্র তাপদাহ।
সমস্যা নাম্বার 3। সমস্যা নাম্বার 3 হচ্ছে মক্তব চলে। এই 3টা সমস্যা কিভাবে সমাধান করে শিক্ষা কেন্দ্র চালু রাখা যায় আপনারা বলবেন আমাকে, হ্যাঁ? 5টা মিনিট সময় দেবো। এরপরে হচ্ছে দলে কাজ করে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিংটা হচ্ছে একটা বিষয়কে আমরা, যেমন এই বিষয়টাই শিক্ষা কেন্দ্র চালু রাখা, এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি নিজেরা শিক্ষা কেন্দ্র কি, শিক্ষা কেন্দ্র আসা 2 ঘন্টা চালু রাখতে হবে। আমার সময় সকাল বিকাল যে কোনো সময় হওয়া যায়, আমার কি কি কাজ সেগুলো ঠিক করলাম। আচ্ছা, চালু রাখতে আমার বাধা কি, এই 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 বাধাগুলো কিভাবে দূর করা যায়, মানে একটা করে মাইন্ড ম্যাপ করছে, এটাকে বলে মাইন্ড ম্যাপ। কি বলে? মানে এটা 2 ঘন্টা পড়াইতে হলে আমার এই বাধাগুলো মিটিগেট করতে হবে, দূর করতে হবে। দূর করতে হলে আমার এই সমস্যাগুলো কিভাবে করতে হবে, এইভাবে দূর করতে হবে। এই যে করছি এটাকে বলা হচ্ছে ব্রেইনস্টর্মিং। নিজের মনে, মাথায়, মস্তিষ্কে ওই প্রশ্ন সংক্রান্ত ঝড় তুলে প্রশ্নের ইতিবাচক, নেতিবাচক, ভালো মন্দ ঝড় হলে সব উড়ায় নিয়ে যায়, আবার শান্ত হয়ে যায়। ঠিক আছে? গোলা মাথা সব উড়ে যায়, পরিষ্কার হয়ে যায়, শান্ত হয়ে যায় একটা। এই হচ্ছে মস্তিষ্কে সব উলট পালট করে ফেলবেন, দিয়ে তারপরে ভালো মন্দ বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে ব্রেইনস্টর্মিং পদ্ধতি। কি পদ্ধতি? কঠিন কথা, এত কিছু আসলে অ্যাপ্লাই করা যায় না। বাস্তবতা হচ্ছে আপনারা শিক্ষক, এগুলো কথার মাধ্যমে কিছু যদি শিখেন, সেগুলো যদি নিজের অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আমার কাজে দিবে। মানে আমার একটা সার্থকতা। কি কাজে দেবেন? আমার একটা সার্থকতা। আর হচ্ছে কোনো কারণবশত কোনো বিষয় আরো বেশি জানার থাকলে হয়তো আপনারা গুগলে সার্চ দিয়ে বা এরপরে ভালো শিক্ষকের কাছ থেকে আপনি যখন পড়ানো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা তো বক্তৃতা পদ্ধতি, আমার কাছে এতক্ষণ যেটা হলো, এটা তো আলোচনা পদ্ধতিতে করাচ্ছে। আচ্ছা, নাটকের মাধ্যমে একটা শিখাচ্ছে, তার মানে এটা অভিনয় পদ্ধতিতে সে শিখাচ্ছে, এটা একটা শিক্ষা। মানুষ কিন্তু সে দেয়ালিকার মাধ্যমে শিখছে। আচ্ছা, এটা প্রদর্শন পদ্ধতি। মেলার মাধ্যমে কি শেখে? প্রদর্শন পদ্ধতিতে শেখে। এই জন্য বেশিরভাগ আবিষ্কারগুলো মেলার মাধ্যমে দেখানো। আবিষ্কার হয়ে গেল, এবার মেলা করো, সবাই দেখো, জনগণ আসলে দেখলে বলবে আচ্ছা আপনি এটা কিভাবে করলেন, কেন করলেন, কি কি সুবিধা, কি কি অসুবিধা। জেনারেটর যে করলেন 10 টাকা খরচ করে 5 টাকার বিদ্যুৎ উৎপাদন করছে, আমার তো লাভ। 10 টাকা খরচ করে 5 টাকার বিদ্যুৎ হচ্ছে, আমার লাভ আছে। আমার কোথাও 2 টাকা খরচ করে 5 টাকার বিদ্যুৎ, তাইলে না আমি করবো। তেমন যাচ্ছে আমার তাহলে প্রদর্শন করে আমার প্রশ্ন আসলো, ঝামেলাগুলো ধরা। মানুষ স্বয়ংসম্পূর্ণ, মানুষের সবসময় উন্নয়ন প্রয়োজন। শুধুমাত্র দেখে মানুষ 10% শেখে, শুধুমাত্র লিখে মানুষ 10% শেখে, লিখে আর দেখে 20% শিখে। লেখাপড়া, পড়াশোনা 30-40% শেখে। মানে 10টা কথা আমি আজকে সারাক্ষণ কথা বললাম, আপনারা যারা শুধু শুনেছেন 10টা কথা মনে রাখতে পারবেন 100টা কথার মধ্যে। এটা আমি জানি, হ্যাঁ এটাও থিওরি আছে, হ্যাঁ এডগার টেইলর। যারা শোনা, লেখা, বলার পরে এই জিনিসটা বাস্তবে করার চেষ্টা করেন, নিজেরা যখন মনে করবেন আমি হেড হাউসের জায়গায় এডুকেশন অফিসার হইলে কিভাবে বলতাম, সেটা চিন্তা করে প্র্যাকটিস যখন করবেন, এবার এডুকেশন অফিসারের জায়গায় যদি আপনি কোনো কারণে এসে বা এইরকম রোল প্লে করে আপনি যদি বলেন এই বিষয়টাই সঞ্জীবনী সবার মতো একটা প্রশিক্ষণ যদি আপনারা দেন, বিশ্বাস করেন আপনারা ওখানে বসে থেকে যতটুকু শিখছেন, ওই আপনি খালি এই কাজটুকু করার কারণে বেশি শিখবেন। এটাই নিয়ম, শিক্ষা বিজ্ঞানের ভাষা এটা, নিজে করে মানুষ সবচেয়ে বেশি শেখে। একজন শিক্ষক ভালো শিক্ষার্থী, একজন শিক্ষক ভালো শিক্ষার্থী, মানে ভালো শিক্ষার্থী হতে হলে শিক্ষক হতে হবে। ওই শিক্ষার্থী ভালো, যে শিক্ষার্থী দেখবেন ছোটবেলায় টিউশন পড়াইছে, আরেকজনকে বুঝাইছে, ছোট ভাইদেরকে বুঝিয়েছে, জ্ঞান আসলে বিতরণ করলে। অনেক কথা বলে ফেলেছি, আমার তরফ থেকে কথা শেষ। আপনাদেরকে কাজ, সমস্যা সমাধান। সমস্যা কি? শিক্ষা কেন্দ্র চালু রাখতে বিদ্যালয় চালু থাকে, তীব্র তাপপ্রবাহ, মক্তব চলে। এই সমস্যার সমাধান করতে হবে। শিক্ষা কেন্দ্র কিভাবে চালু রাখা যায়? আপনাদের হাতে সময় 5 মিনিট। 9টা বাজে হচ্ছে 46, আমি 9টা 41 আপনাদের কাছ থেকে উত্তর নিব। দয়া করে শুরু করেন। স্যার এখানে গুড। আপনি তাহলে মনে মনে রাখেন মাথায়, আমার ছেলে অনেক সুন্দর, আমার একটা চাস্ত ভাই। কি নাম তোমার? স্যার আমার ওখানে সমস্যা হয় না, মানে আমার কেন্দ্র সেটাই দেখেন কয়জন বড় উপস্থিত। একটা জিনিস লিখবেন সবাই, নিজের কেন্দ্রের নাম, নিজের কেন্দ্রের নাম, নিজের নাম মনে আছে, নিজের কেন্দ্রের নাম,
গড় উপস্থিতি আমার জানার খুব আগ্রহ। আমি আপনাদের কেন্দ্রে গিয়ে গড় উপস্থিতি ভালো পাই না। তো বললে তো আমরা অস্বীকার করবো, গড় উপস্থিতি নিজেরাই লেখেন। গড় উপস্থিতি কি 30 দিনের? গড় উপস্থিতি মানে কি? গড় উপস্থিতি মানে কি বলেন? আপনি বলেন। উপস্থিতি মানে আমি মাসের মধ্যে কয়দিন পড়াইছি সেটা, আর কতজন মানে প্রতিদিন কতজন উপস্থিত হয় সেটা যা ভাগ করে যেটা বেরোবে। হ্যাঁ ওটাই তো স্যার। হ্যাঁ, তাহলে ওটাই। এক মিনিট কিন্তু খেয়ে দিয়েছি আমি গল্প করে। না ঠিকই বলেছেন, পিপাসা লেগেছে। আর কত?